প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত 3টা ক্লাসে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টের টাইম ভ্যালু অফ মানি এটা নিয়ে আলোচনা করেছি। সো এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ফিন্যান্স একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এখন ম্যাথমেটিক্যাল টার্ম, এটার নাম যখন আমরা শুনি তখনই আমাদের কাছে একটা ভীতি সৃষ্টি হয় যে ম্যাথ জানি কত কঠিন, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। যে ফাইন্যান্সের যে ম্যাথ, এটা বাস্তবে অনেক সহজ। আমরা একবারে জিরো সাইজ অর্থাৎ ক্লাস 1 থেকে আমরা শুরু করে আজ পর্যন্ত আমরা বিভিন্ন ক্লাসে ম্যাথ করে এসেছি, কিন্তু সেক্ষেত্রে যখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি ম্যাথের অবস্থানটা একটু বিস্তৃত হচ্ছে। সেক্ষেত্রে আমরা অনেকে ম্যাথ মুখস্থ করেছি, কিন্তু ম্যাথ আসলে মুখস্থ করার কোনো বিষয় না, এটা হচ্ছে তোমার বোঝার একটা বিষয়। সেক্ষেত্রে যিনি তোমাকে বোঝাবেন বা বুঝিয়েছেন তিনি যদি সিলেবল ভেঙে ভেঙে তোমাকে বুঝিয়ে থাকেন তাহলে তোমার কাছে ম্যাথ একবারে সহজ সাবজেক্ট মনে হবে। আর যদি তুমি ওনার বোঝানো জিনিসটাকে ভালোভাবে গলদকরণ না করে তুমি মুখস্থের পথ বেছে নাও তাহলে সেক্ষেত্রে তোমার জন্য ম্যাথ কঠিন হবে, কারণ তুমি তো বুঝোনি, তোমার মুখস্থবিদ্যার মাধ্যমে করে এসেছো। তাই কোনো জিনিস মুখস্থ না করে সেটা যদি আমরা ভালোভাবে বুঝে করার চেষ্টা করি এবং করে থাকি তাহলে ভবিষ্যতে আমার যে কণ্টাকৃত পথ সেটা আমার জন্য সহজ হয়ে যাবে। আমরা ক্লাস 9-10-এ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের অঙ্ক করেছি, ইন্টারমিডিয়েটে এসে হিসাব বিজ্ঞানের অঙ্ক করেছি, তাই আমাদের কাছে মনে হচ্ছে যে হিসাব বিজ্ঞান অনেক সহজ সাবজেক্ট, কারণ আমি ক্লাস 9-10 থেকে হিসাব বিজ্ঞান করে এসেছি। তবে বর্তমানে ক্লাস 9 থেকে তোমার ফিন্যান্স সাবজেক্টটাও দেওয়া আছে। সেক্ষেত্রে ক্লাস 9-এ আমরা যেই ফিন্যান্স পড়েছি সেটা মূলত থিওরিটিক্যাল বেস। ইন্টারমিডিয়েটে এসে কিছু স্টুডেন্ট তোমরা ফিন্যান্স সাবজেক্ট নিয়েছো, যারা নিয়েছো তারা সেখানে কিছুটা ম্যাথমেটিক্যাল টার্মের অঙ্ক করেছো, আর অনেকেই সেটা করনি, তারা অনার্সে এসে হয়তো ফিন্যান্সের অঙ্ক করতেছো। সো ম্যাথের কথা শুনলে তোমরা মনে করো যে এটা বিশাল একটা কঠিন সাবজেক্ট, কিন্তু বাস্তবে ম্যাথমেটিক্যাল কোনো টার্মে কঠিন না। পৃথিবীতে আসলে কঠিন বলতে কোনো কিছু নেই। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটাকে আমরা যে যত বেশি এক্সারসাইজ করতে পারি তত বেশি আমি জ্ঞানের পরিধিকে বাড়াতে পারি। তাই ফিন্যান্স সাবজেক্ট এটা ম্যাথমেটিক্যাল টার্ম হলেও এটা খুব ইজি ম্যাথ। এখানে আসলে তোমার অত বেশি যে তোমাকে বুঝতে হবে তা না, তবে সেক্ষেত্রে বোঝানোর যে ধরনটা সেটা তোমাকে আগে দেখতে হবে। আমি আমার গত 3টা ক্লাসে তোমাদের ফিন্যান্সের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে যেমন আমরা টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করেছি। এখন এই অর্থের সময় মূল্য বলতে আমরা সেখানে বুঝেছি আজকের মূল্যকে ভবিষ্যতের মূল্যে রূপান্তর করা বা ভবিষ্যতের মূল্যকে আজকের মূল্য রূপান্তরিত করা। এখন এই রূপান্তর করতে গেলে আমরা দুইটা ওয়ে সেক্ষেত্রে ইউজ করেছিলাম। একটা কি, আমরা সিম্পল ইন্টারেস্ট এটা ইউজ করেছি, আর একটা কম্পাউন্ডেড ইন্টারেস্ট এটা ইউজ করেছি। যেমন সিম্পল ইন্টারেস্ট, যা আমি যদি 100 টাকা বিনিয়োগ করি 5 বছর পরে এটা সুদ কত হবে। সো 100 টাকার উপরে যদি 10% সুদে বিনিয়োগ করি তাহলে প্রত্যেক বছরে আমি 10 টাকা করে সুদ পাবো, তাহলে 5 বছরে 5 10 50 টাকা আমি সুদ পাবো। এটা হলো তোমার সিম্পল ইন্টারেস্ট। এখন ফিউচার ভ্যালু তাহলে কত হবে, এটার সাথে তুমি ইনিশিয়াল প্রিন্সিপাল যোগ করে দিলে তুমি 5 বছর পরে টোটাল অ্যামাউন্ট যেটা পাবা 100 + 50 = 150। তাহলে এটাই হলো ফিউচার ভ্যালু। তাহলে আশা করি এটা খুব সহজ তোমার কাছে মনে হচ্ছে। আবার কম্পাউন্ডেড ভ্যালু, এটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে একটা সূত্র অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে সুদ এবং আসল দুটো একসাথে হয়ে তার উপরে আবার সুদ প্রদান করা হয়। এইভাবে আমরা আস্তে আস্তে ফিউচার ভ্যালু নির্ণয় করি। যদি সে 100 টাকা 10% সুদে আমি 5 বছরের জন্য বিনিয়োগ করি তাহলে আমরা সূত্র লিখি কি, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + i হোল ফর n।
সো প্রেজেন্ট ভ্যালু 100, 1 প্লাস আই ইন্টারেস্ট রেট 10%, 0.10 হোল পাওয়ার তোমার n5। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলে তোমার ফিউচার ভ্যালু বের হয়ে যাবে। তাহলে এটা ভেরি সিম্পল। তাহলে আমরা টাইম ভ্যালু অফ মানির যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আসলে আমাদের অত বেশি কঠিন না। আলটিমেটলি আমরা যেটা বলতে চাই, টোটাল ফিনান্স সাবজেক্টটাই হচ্ছে তোমার সহজ একটা সাবজেক্ট, যেটা অ্যাকাউন্টিং এর চেয়েও অনেক সহজ। এখন তুমি এটা বলবা যে স্যার আমি তো অ্যাকাউন্টিং খুব ভালো পারি, এর কারণ কি? তুমি সেটা ক্লাস 9 থেকে অ্যাকাউন্টিং করে এসেছো। তাহলে যে জিনিসটা তুমি 4 বছর আগে করে এসেছো, আর ফিনান্স সাবজেক্টে তুমি এখন নতুন ভাবে শুরু করতেছো, তাই তোমাকে সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। এবং আমি তোমাদেরকে যেভাবে সিলেবাস ভেঙে ভেঙে করাচ্ছি, যেমন ফার্স্ট তোমাদের যেটা আলোচনা করেছিলাম সিম্পল ইন্টারেস্ট, তারপরে আলোচনা করেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট, এরপরে তোমার কিভাবে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে এন বের করতে হয় বা আই বের করতে হয়, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। বা প্রেজেন্ট ভ্যালু, সিঙ্গেল সাম আর মিক্স সিস্টেম, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। এখন এই জিনিসগুলো তোমাকে বারবার দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তারপরেও সবার ব্রেন একরকম না, তাই আমাদেরকে কি করতে হবে? আমি বারবার বোঝার চেষ্টা করতে হবে। তারপরেও যদি না বোঝো, তাহলে সেক্ষেত্রে আমার এই চ্যানেলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে। আমি পরবর্তীতে আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝবে, কারণ ফিন্যান্স কঠিন কোনো সাবজেক্ট না। এই কারণে আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমার প্রবলেমগুলো ক্রিয়েট হবে এবং সেটা সলভ করার জন্য তুমিও আগ্রহী হবে, এবং তখন আমাদেরকে কমেন্টের মাধ্যমে তুমি জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা সেই টাইম ভ্যালু অফ মানির আরেকটা পোর্শন নিয়ে আলোচনা করব। আমরা গত 3টা ক্লাসে যেমন আমি বলেছিলাম যে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বা কম্পাউন্ডেড ভ্যালু, আননোন ইন্টারেস্ট অ্যান্ড আননোন নাম্বার অফ ইয়ার, এই জিনিসগুলো আমরা বের করার চেষ্টা করেছিলাম। সেগুলোতে আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। এখন আমরা যেটা এরপরে আমরা আলোচনা করেছিলাম কিভাবে প্রেজেন্ট ভ্যালু সিঙ্গেল সাম অর প্রেজেন্ট ভ্যালু মিক্স সিস্টেম এটা বের করা হয়, আমরা এই জিনিসগুলো আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যানুইটি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা অ্যানুইটির ক্লাস আজকে আমরা কি পড়াবো সেই জিনিসটা তোমাদের মাঝে আমরা ফার্স্টে উপস্থাপন করি। তাহলে আসো আমরা ফার্স্ট ওয়ান ক্লাসটা তোমাদের জন্য উপস্থাপন করি। সো আসো এখানে আমরা আজকে অ্যানুইটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? অ্যানুইটি। এখন ফার্স্ট ওয়ান তোমার বলা হয় যে অ্যানুইটি কি? অ্যানুইটি বার্ষিক বৃত্তি। অ্যানুইটির বাংলা অর্থ হচ্ছে তোমার বার্ষিক বৃত্তি। আচ্ছা, আমরা বৃত্তি বলতে কি বুঝি? যেমন একটা ছেলেকে বলা হয় যে স্কলারশিপ পেয়েছো, মানে বৃত্তি পেয়েছো। এখন আসলে এই বৃত্তিটা কি? এই বৃত্তিটা হচ্ছে তুমি সমহারে যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা অ্যামাউন্ট সমহারে পাবা, এটাই হলো বৃত্তি। তাহলে এখানে অ্যানুইটি কি? অ্যানুইটি হচ্ছে তুমি কোথাও একটা টাকা বিনিয়োগ করবে অথবা কোথাও থেকে একটা অ্যামাউন্ট রিসিভ করবে, তো সেখানে তুমি নির্দিষ্ট সময় পর্যন্ত একই অ্যামাউন্ট করে প্রদান করতে হবে বা একই অ্যামাউন্ট করে উত্তোলন করতে পারবা। তখন এই সিরিজ অফ ক্যাশ ফ্লো হয় ইট ইজ ইকুয়াল পেমেন্টস অর রিসিভ, দেন ইট ইজ কল্ড অ্যানুইটি। যে তোমার যদি একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন সমহারে গ্রহণ করা হয় অথবা প্রদান করা হয়, তখন এটাকে আমরা অ্যানুইটি বলি। এটা একটা নির্দিষ্ট সময় হতে হবে, সে 5 ইয়ার্স। এখন প্রত্যেক বছরের শুরুতে অথবা শেষে তুমি কোনো একটা ব্যাংকে 500 টাকা করে ডিপোজিট করলে, 500 টাকা করে জমা করলে, তখন এটাকে বলা হবে কি? অ্যানুইটি। এখন এই অ্যানুইটির বর্তমান মূল্য বের করতে বলতে পারে, আবার ভবিষ্যৎ মূল্য বের করতে বলতে পারে। এখন আমি একটা অঙ্ক দেখে কিভাবে বুঝবো যে এই অঙ্কটা আমার অ্যানুইটি? অ্যানুইটি বুঝতে গেলে তোমার প্রশ্নের মাঝে উল্লেখ করা থাকবে ইচ, এভরি, ইকুয়াল, ইনস্টলমেন্ট,
ডিপোজিট শুড বি মেড, এই কথাগুলো বলা থাকবে। যদি আমি প্রশ্নের মাঝে এই কথাগুলো পাই তাহলে আমি বুঝবো যে অঙ্কটা অ্যানুইটি। তাহলে কি কি থাকবে? ইচ, এভরি, ইকুয়াল, ইনস্টলমেন্ট, ডিপোজিট শুড বি মেড, এই কথাগুলা সচরাচর বলা থাকে। ইচ, এভরি, ইকুয়াল, ইনস্টলমেন্ট, ডিপোজিট শুড বি মেড, এই কথাগুলা সচরাচর বলা থাকে। যখন আমরা এই কথাগুলো দেখব তখন আমরা বলবো যে হ্যাঁ অঙ্কটা অ্যানুইটি। এখন এই অ্যানুইটির বর্তমান মূল্য বের করতে বলতে পারে, আবার ভবিষ্যৎ মূল্য বের করতে বলতে পারে। যেটাই বলুক না কেন আমরা বর্তমান মূল্য বললে প্রেজেন্ট ভ্যালু সূত্র অ্যাপ্লাই করব, আর যদি এটা ভবিষ্যৎ মূল্য বলে তাহলে ভবিষ্যৎ মূল্য সূত্র অ্যাপ্লাই করব। এখন আসো এই অ্যানুইটি কয় ধরনের হয়? তাহলে টু টাইপস অফ অ্যানুইটি। ওয়ান, ফার্স্ট ওয়ান ইকুয়াল টু অর্ডিনারি অ্যানুইটি, সেকেন্ড ওয়ান অ্যানুইটি ডিউ। এখন প্রশ্ন হচ্ছে অর্ডিনারি অ্যানুইটিটা কি? এই যে আমরা বললাম অ্যানুইটির কিস্তিটা সমহারে হবে, এখন এই কিস্তিটা যদি বছর বা পিরিয়ডের শেষে প্রদান করা হয় তখন এটাকে বলা হবে অর্ডিনারি অ্যানুইটি। অর্ডিনারি অ্যানুইটি কি? যে যদি অ্যানুইটির কিস্তি বছর বা পিরিয়ডের শেষে প্রদান করা হয় তখন এটাকে বলা হবে কি? অর্ডিনারি অ্যানুইটি। আর অ্যানুইটি ডিউ, এটা হচ্ছে অ্যানুইটির কিস্তি যখন বছর বা পিরিয়ডের শুরুতে প্রদান করা হবে তখন এটাকে বলা হবে অ্যানুইটি ডিউ। এখন আসো অর্ডিনারি অ্যানুইটি, এটা আমরা কিভাবে একটা অঙ্ক দেখে বুঝবো? যখন একটা অ্যানুইটির অঙ্ক আমি আগে বুঝতে হবে যে অঙ্কটা অ্যানুইটির কিনা, অর্থাৎ প্রশ্নে ইচ, এভরি, ইকুয়াল, ইনস্টলমেন্ট, ডিপোজিট শুড বি মেড, এই কথাগুলা বলা আছে কিনা। হ্যাঁ, যদি এটা বলা থাকে তাহলে অঙ্কটা অ্যানুইটির। তাহলে অ্যানুইটি আগে যখন আমি এনশিওর হব যে হ্যাঁ আমার এই অঙ্কটা অ্যানুইটি, তখন আমি দেখব at the end, installment paid at the end, at the very end, বা after 1 year, এই জাতীয় যদি কথাগুলা বলা থাকে, বা 1 years from now, এই জাতীয় কথাগুলা যদি বলা থাকে, বা প্রশ্ন দেখে যদি আমি বুঝি যে আমার অ্যানুইটির কিস্তিটা বছর বা পিরিয়ডের শেষে প্রদান করা হচ্ছে, তখন এটা অর্ডিনারি অ্যানুইটি। সরি, তখনই আমরা বুঝবো যে অঙ্কটা এটা অর্ডিনারি অ্যানুইটি। আর at the beginning, now, immediately, installment paid immediately, বা installment paid now, অথবা at the beginning of the year, যদি এই কথাগুলা বলা থাকে তাহলে বুঝতে হবে যে অঙ্কটা অ্যানুইটি ডিউ। তাহলে অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে কিস্তি শেষে হবে, আর অ্যানুইটি ডিউর ক্ষেত্রে কিস্তি শুরুতে হবে। এখন প্রশ্নের মাঝে at the end, very end, after 1 year, 1 year from now, অথবা at the beginning, immediately, বা at the beginning of the year, এগুলোর কোনো কিছুই বলা নেই। তখন তুমি কিভাবে বুঝবে যে অঙ্কটা অ্যানুইটি ডিউ না অর্ডিনারি অ্যানুইটি? তখন আমরা নর্মালি একটা জিনিস বুঝবো, টাকা প্রাপ্তির ক্ষেত্রে আমরা কি বুঝি? টাকা প্রাপ্তির ক্ষেত্রে আমরা শুরুতে গ্রহণ করব, আর কাউকে যদি প্রদান করতে হয় তাহলে হিসাব করব যে তাকে কত পরে দেওয়া যায়, কত সময় পরে তার অর্থটা পরিশোধ করা যায়। তাই প্রাপ্তির ক্ষেত্রে আমরা অ্যানুইটি ডিউ সূত্র অ্যাপ্লাই করব, আর প্রদানের ক্ষেত্রে আমরা অর্ডিনারি অ্যানুইটি এই সূত্র অ্যাপ্লাই করব, অর্ডিনারি অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আশা করি আমরা অ্যানুইটি কি এবং অ্যানুইটির টাইপসটা কি এটা বুঝতে পারলাম। আমি আবারও বলি যে অ্যানুইটি হলো যদি প্রশ্নে ইচ, এভরি, ইকুয়াল, ইনস্টলমেন্ট এগুলো বলা থাকে তাহলে হবে অ্যানুইটি। অ্যানুইটি যখন এনশিওর হব যে এনশিওর করা যাবে যে অঙ্কটা অ্যানুইটি, তারপরে আমি খুঁজবো যে এটা অর্ডিনারি অ্যানুইটি না অ্যানুইটি ডিউ। অর্ডিনারি অ্যানুইটি হলে প্রশ্নে উল্লেখ করা থাকবে at the end, after 1 year, 1 year from now, এই কথাগুলা বলা থাকবে। আর অ্যানুইটি ডিউ at the beginning, immediately, এই কথাগুলা বলা থাকবে, বা বিগিনিং অফ দ্য ইয়ার এগুলা বলা থাকবে। কিন্তু যদি প্রশ্নে বিগিনিং অর এন্ডিং এর কোনো কথাই বলা না থাকে তাহলে আমরা দেখব টাকা প্রাপ্তি না প্রদান। যদি আমি টাকা রিসিভ করি তাহলে আমি অ্যানুইটি ডিউ সূত্র অ্যাপ্লাই করব, আর আমি যদি টাকা পে করি তাহলে অর্ডিনারি অ্যানুইটি সূত্র আমরা অ্যাপ্লাই করব। এখন আসো এরপরে আমরা অ্যানুইটি সূত্রগুলো আগে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি দুইটা সূত্র অ্যাপ্লাই করব, অর্ডিনারি অ্যানুইটি এন্ড অ্যানুইটি ডিউ।
এখন এই অর্ডিনারি অ্যানুইটি এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। আমি অনলি প্রেজেন্ট ভ্যালু সূত্রগুলো তোমাদেরকে এখানে দিচ্ছি আজকে। তাহলে আসো, প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি এটা সূত্র হচ্ছে এ ইন্টু 1 মাইনাস ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আই ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার মাইনাস এন হোল ডিভাইডেড বাই আই। এখানে কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা, এটা পুরোটার মাঝে আমার এই ভাগ সিম্বলটা ইউজ করতে হবে, মানে এই টানটা। যদি তুমি এখানে এই ভাগ সিম্বল যেটা, এটার মধ্যে তুমি ভুল করো তাহলে অঙ্কের রেজাল্ট আসবে না। তাহলে আমরা বলতেছি প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি এটা সূত্র হচ্ছে এ ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভাগ চিহ্নের উপরে লিখবো 1 মাইনাস ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আই ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার মাইনাস এন হোল ডিভাইডেড বাই আই, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন এক বছরে যদি একের অধিকবার কম্পাউন্ডেড করা হয়, অর্থাৎ when compounding more frequently than annually, অ্যানুয়ালির ক্ষেত্রে বছরে একবার কম্পাউন্ডেড করা হয়, আর যখন কম্পাউন্ডেড মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এগুলা বলা হয়, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল পাওয়ার মাইনাস এন ইন্টু এম হোল ডিভাইডেড বাই আই বাই এম। অর্থাৎ সূত্রের যত ক্ষেত্রে আই থাকবে আই ডিভাইডেড বাই এম এবং এন ইন্টু এম হবে যদি এক বছরে একের অধিকবার কম্পাউন্ডেড করা হয়। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি সূত্রটা বুঝলাম। আর এই অর্ডিনারি অ্যানুইটি হচ্ছে বছরের শেষে সংগঠিত হবে, বছর বা পিরিয়ড। এরপরে আসো অ্যানুইটি ডিউ, এটা সংগঠিত হবে বিগিনিং অফ ইচ পিরিয়ড, প্রত্যেক পিরিয়ডের শুরুতে কিন্তু এটা ইনস্টলমেন্ট পেইড করা হবে। এখন এটা সূত্র হচ্ছে এই যে অর্ডিনারি অ্যানুইটির যে সূত্রটা লিখলাম, এটার সাথে জাস্ট লাস্টে ইন্টু 1 প্লাস আই দ্বারা আমরা গুণ করব। এখন সেটা মাল্টি কম্পাউন্ডেডের ক্ষেত্রে হোক আর সিঙ্গেল কম্পাউন্ডেডের ক্ষেত্রে হোক, উভয় ক্ষেত্রে আমরা লাস্টে কি করব 1 প্লাস আই এটা দ্বারা গুণ করব। তাহলে দেখো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস আই ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার মাইনাস এন ডিভাইড বাই আই ইন্টু হচ্ছে 1 প্লাস আই, যখন এক বছরে একবারই কম্পাউন্ডেড হবে। আর যখন মাল্টি কম্পাউন্ডেড হবে তখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল পাওয়ার মাইনাস এন ইন্টু এম হোল ডিভাইডেড বাই আই বাই এম ইন্টু এখানে 1 প্লাস আই ডিভাইডেড বাই এম আই ডিভাইডেড বাই এম ব্র্যাকেট ক্লোজ। তাহলে আশা করি আমরা সূত্রগুলা বুঝতে পারলাম। এখন আসো এখানে কিন্তু আই ডিভাইডেড বাই এমটা ইউজ করতে হবে, যে সূত্রে যত ক্ষেত্রে আই থাকবে প্রত্যেক আই ডিভাইডেড বাই এম এবং এন ইন্টু এম হবে। এখন আমরা একটা অঙ্ক নিয়ে যদি বুঝাই ব্যাপারটা তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। তাহলে দেখো আমি বলছি ফর অর্ডিনারি অ্যানুইটি যে হোয়াট ওয়াজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ রেন্ট রিসিভ। এখানে রিসিভড হতে পারে, পেমেন্টসও হতে পারে, কারণ প্রাপ্তির ক্ষেত্রেও তার বর্তমান মূল্য নির্ণয় হতে পারে আর প্রদানের ক্ষেত্রেও তার বর্তমান মূল্য নির্ণয় হতে পারে। তাহলে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু of rent receipts of টাকা 6,000 each to be received at the end of each of the next 5 years when the discount rate is 12%. এখন এখানে দেখো আমি যে এই যে প্রশ্নটা বললাম, এখান থেকে অঙ্কটাকে অ্যানুইটি না সিঙ্গেল সাম এটা আমরা কিভাবে বুঝবো? সিঙ্গেল সামের ক্ষেত্রে ইচ এভরি ইকুয়াল এগুলো বলা থাকবে না, কিন্তু যখন অ্যানুইটি হবে তখন আমাকে দেখতে হবে যে ইনস্টলমেন্টটা কি ইচ এভরি ইকুয়াল এরকম বলা আছে। তাহলে দেখো আমাকে বলতে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ রেন্ট রিসিভ অফ টাকা 6,000 ইচ। তাহলে এই ইচ কথাটা বলা আছে, অর্থাৎ এই 6,000 টাকা তুমি প্রত্যেক বছরে তুমি রিসিভ করতেছো। তাহলে আমরা বলেছিলাম প্রশ্নে ইচ এভরি ইকুয়াল ইনস্টলমেন্ট এই ধরনের কথা বলা আছে কিনা, তাহলে আমরা এখানে দেখলাম ইচ কথাটা বলা আছে, টু বি রিসিভড এট দ্য এন্ড অফ ইচ অফ দ্য নেক্সট 5 ইয়ার্স, পরবর্তী 5 বছরের শেষে প্রত্যেক বছরে তুমি 6,000 করে রিসিভ করবে, কিন্তু সেটা কখন? অ্যাট দ্য এন্ড, বছরের শেষে। তা আমরা বলেছিলাম প্রথমে তোমাকে বুঝতে হবে যে অঙ্কটা অ্যানুইটির কিনা। তাহলে আমরা দেখলাম যে যেহেতু ইনস্টলমেন্ট পেইড অ্যাট দ্য ইচ ইয়ার, প্রত্যেক বছরে ইনস্টলমেন্ট পেইড করা হবে, তাই এটা থেকে আমরা বুঝলাম যে কি অঙ্কটা অ্যানুইটি। এখন অ্যানুইটি আমি এনশিওর হলাম যে আমার অঙ্কটা অ্যানুইটির। অ্যানুইটির পরে আমাকে দেখতে হবে যে এটা কি অর্ডিনারি অ্যানুইটি না অ্যানুইটি ডিউ। এখানে আমরা দেখতেছি
ইন্ড কথাটা বলছে, তুমি যে টাকাটা রিসিভ করবা প্রত্যেক বছর, সেটা কখন বলছে অ্যাট দ্য ইন্ড, শেষে। তাহলে আমরা যদি অ্যাট দ্য ইন্ড অফ ইচ, মানে ইন্ড কথাটা বলা থাকে, আমি বলছিলাম ইন্ড অ্যাট দ্য ইন্ড আফটার 1 ইয়ার ফ্রম নাও, যদি এই কথাগুলা বলা থাকে তাহলে অঙ্কটা কিসের হবে? অর্ডিনারি অ্যানুইটি। সো আমরা প্রথমে অ্যানুইটি বুঝলাম ইচ দিয়ে, তারপরে আমরা এন্ড দিয়ে অর্ডিনারি অ্যানুইটি বুঝলাম। এবং n ইকুয়াল টু 5 ইয়ার্স, ডিসকাউন্ট রেট এটা হচ্ছে 12%। সো আমরা এখন এখানে লিখলাম এ মিনস ইনস্টলমেন্ট, যে প্রত্যেক বছরে যে টাকাটা তুমি গ্রহণ করবা সেটাকে বলা হচ্ছে এ। তাহলে রেন্ট রিসিভ টাকা 6000 ইকুয়াল টু এ, n ইকুয়াল টু 5, i ইকুয়াল টু 12%, এটাকে ডেসিমাল ফরম্যাটে লিখতে হয়, তাই আমরা লিখলাম 0.12। সো আমাদেরকে বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু, তারা প্রথমেই বলে দিয়েছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, যেহেতু আমার অঙ্কটা অর্ডিনারি অ্যানুইটির, তাই আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করব অর্ডিনারি অ্যানুইটি। তাহলে এখন আসো আমরা লিখলাম প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস 1 প্লাস আই হোল পাওয়ার মাইনাস এন হোল ডিভাইডেড বাই আই। এখন আমি ইনফরমেশনগুলো এখানে কাউন্ট করলাম, তাহলে কত? 6000 ইন্টু 1 মাইনাস ব্র্যাকেট দিয়ে 1 প্লাস 0.12 হোল পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই 0.12। সো ক্যালকুলেশন করলাম, করলে আমাদের এখানে রেজাল্ট আসতেছে এটা 3.65605 ইন্টু হলো 6000, সো 21,630। এটা হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটির রেজাল্ট। এখন এটা হলো সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে আমি এটা বের করলাম। সায়েন্টিফিক ক্যালকুলেটর কিভাবে বের করবা? যে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের এই অংশ লিখলাম 1 মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখলাম 1 প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার মাইনাস এন, এন এর পরিবর্তে 5 লিখবো, এন 5। দেন এই অংশ পুরাটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে ভাগ 0.12, এটা ইউজ করে ইকুয়াল টু দিলে আমাদের এই মানটা 3.605 এটা চলে আসবে। এটার সাথে 6000 গুণ করলে 21630 আমাদের এই মানটা আসবে। অথবা আমি বিকল্প আরেকটা পদ্ধতিতে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে তোমাদের যে বইটা দেওয়া আছে, বইয়ের পিছনে ফ্যাক্টর টেবিল দেওয়া আছে, সেখানে টেবিল এ বি সি ডি 4টা টেবিল দেওয়া আছে। ওই টেবিলের একটা টেবিলের মধ্যে দেখবা PVIFA প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরস অফ অ্যানুইটি, এই একটা টেবিল দেওয়া আছে। সো ওই টেবিল থেকে আমরা মানটা নিব, কত বছরের মান? n ইকুয়াল টু 5, i ইকুয়াল টু 12%। সো আমরা n এবং i এর করসপন্ডেন্ট যে ভ্যালু 3.605 এটা আমরা খুঁজে পাবো, ওই মানটা এখান থেকে নিয়ে নিব, নিয়ে 6000কে গুণ করলে তোমার প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি এটা আমরা পেয়ে যাব। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপরে আসো আমরা এখন অ্যানুইটি ডিউ এটার কাজ করব। অ্যানুইটি ডিউ, তাহলে দেখো হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ রেন্ট রিসিভড অফ টাকা 10,000 ইজ টু বি রিসিভড এট দ্য বিগিনিং অফ ইচ অফ দ্য নেক্সট 6 ইয়ার্স হোয়েন দ্য ডিসকাউন্ট রেট ইজ 10%। তাহলে এখানে দেখো প্রথমে প্রশ্নটা পড়ে আমাকে বুঝতে হবে যে অঙ্কটা অ্যানুইটির কিনা। আগের অঙ্কেও আমি যেভাবে বলেছিলাম যে ইচ এভরি ইকুয়াল ইনস্টলমেন্ট, এই কথাগুলো উল্লেখ করা আছে কিনা আগে দেখতে হবে। তাহলে দেখো এখানে এই যে 10,000 ইচ ইয়ার এটা বলা আছে, তার মানে এখান থেকে ইচ থেকে দেখে আমরা বুঝলাম যে অঙ্কটা অ্যানুইটি। তাহলে অঙ্কটা অ্যানুইটি বের করতে হবে। এখন সেটা প্রশ্নে বলছে প্রেজেন্ট ভ্যালু বের করতে, তাই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এরপরে আমাকে দেখতে হবে যে অঙ্কটা কি বিগিনিং এর না এন্ডিং এর। যদি বিগিনিং এর হয় তাহলে অ্যানুইটি ডিউ, আর যদি এন্ডিং এর হয় তাহলে অর্ডিনারি। এখন দেখো বলছে টু বি রিসিভড এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার ফর দ্য নেক্সট 6 ইয়ার্স, তাহলে এখানে বিগিনিং বলা হয়েছে। সো এই যে কিস্তিটা এটা বছরের শুরু থেকে পে করা হবে, যার কারণে আমরা বুঝতে পারতেছি অঙ্কটা অ্যানুইটি ডিউ। এখন আমাদের ইনফরমেশন সব আমরা পেয়ে গেলাম যে এ সমান ইনস্টলমেন্ট 10,000, এন সমান 6 ইয়ার্স, আই সমান 10%, মানে 0.10। সো প্রেজেন্ট ভ্যালু এটা ডিটারমিন করতে হবে। এখন আমরা এখানে সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করলাম যে যখন অ্যানুইটি ডিউ হবে তখন অর্ডিনারি অ্যানুইটির সূত্রটাই পুরোটাই ইমপ্লিমেন্ট থাকবে, তার সাথে লাস্টে আমরা ইন্টু 1 প্লাস আই দ্বারা গুণ করব। সো আমরা সেটাই করলাম, এ ইন্টু 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস আই ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার মাইনাস এন ডিভাইড বাই আই ইন্টু হচ্ছে 1 প্লাস আই। এখন এখানে মান গুণা বসিয়ে আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে রেজাল্ট পাবো। সো 47,900
8 আমরা এই অ্যামাউন্টটা পাবো, এটাই হচ্ছে তোমার অ্যানুইটি ডিউ। এরপরে আসো, আমি আরেকটা অঙ্ক এখান থেকে ডিটারমিন করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি অ্যানুইটির মাধ্যমে কিভাবে ইনস্টলমেন্ট ডিটারমিন করা হয়, যেটা আমাদের পরীক্ষার প্রশ্নে বেশিরভাগ এসে থাকে, যে ইনস্টলমেন্টটা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমি সেটার একটা প্রশ্ন করি, বলা হচ্ছে যে এ ব্যাংক গ্রান্টেড ইউ টাকা 3,50,000। এখন লোন গ্রান্ট, তুমি কি লোন আগে করবে না আগে কিস্তি দিবে? আগে আমরা লোন করব, তাহলে লোনের অ্যামাউন্টটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু to buy a car at টাকা at 15% interest rates and repayable at the end of the every period over the next 3 years. তো বলছে how much should you pay quarterly? কোয়ার্টারলি মানে কি প্রতি 3 মাসে একবার, সো বছরে 4 বার। তুমি প্রতি কোয়ার্টারে কত করে পরিশোধ করবা এটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। তাহলে এখানে একটু দেখো, এই পুরো প্রশ্ন পড়ে আমাকে দেখতে হবে যে অঙ্কটা কি প্রেজেন্ট ভ্যালু সূত্রে অ্যাপ্লাই হবে না ফিউচার ভ্যালু সূত্রে অ্যাপ্লাই হবে। এখন দেখো, এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা দেওয়া আছে এটা যেই ভ্যালুতে থাকবে আমাকে সেই ভ্যালু সূত্রে অ্যাপ্লাই করতে হবে। যদি এটা প্রেজেন্ট ভ্যালুতে দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্রে অ্যাপ্লাই করব, যদি ফিউচার ভ্যালুতে দেওয়া থাকে ফিউচার ভ্যালু সূত্রে অ্যাপ্লাই করব। এখন দেখো বলতে এই ব্যাংক গ্রান্ট ইউ টাকা 3,50,000, একটা ব্যাংক তোমার জন্য 3,50,000 টাকা গ্রান্ট করেছে। এখন এই 3,50,000 টাকা এটা কোন ভ্যালুতে আছে, বর্তমানে না ভবিষ্যতে? তো নর্মালি তোমরা বুঝবে এটা যে আমরা ব্যাংক থেকে লোন আগে নিব না আগে তাকে কিস্তি দিয়ে লোন নেব। আমরা লোন কি আগে নিব না আগে তাকে কিস্তি দিব, মানে ব্যাংকে কিস্তি দিয়ে তারপরে ব্যাংকের কাছ থেকে লোন নেব। তো স্বাভাবিকভাবে আমরা আগে লোন নেব। তাহলে আগে লোন বলতে বর্তমানে লোন নেব, এরপরে ভবিষ্যতে তাকে আমরা কিস্তি পে করব। বর্তমানে লোন নিয়ে ভবিষ্যতে কিস্তি পরিশোধ করব। সো বর্তমানের অ্যামাউন্ট হচ্ছে আমার কত, 3,50,000 টাকা। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল লোন। তাহলে প্রিন্সিপাল লোন এটা প্রেজেন্ট ভ্যালু। সো আমরা লিখলাম প্রিন্সিপাল লোন বা প্রেজেন্ট ভ্যালু 3,50,000, ইন্টারেস্ট রেট 15%, লিখলাম আয় সমান 15%, দ্যাট মিন্স 0.15। দেন কোয়ার্টারলি বলছে, সো কোয়ার্টারলি m ইকুয়াল টু 4, আর এখানে n ইকুয়াল টু 6 ইয়ার্স, এখানে 6 ইয়ার্স হবে, n ইকুয়াল টু 6 ইয়ার্স, কারণ আমরা 6 দিয়ে করেছি তাই n ইকুয়াল টু আমরা এখানে 6 ইউজ করব। সো এখন আসো, তোমাকে বলতে হাউ মাচ শুড ইউ পে কোয়ার্টারলি, তুমি কোয়ার্টারলি কত পে করবা, মানে সেটা হচ্ছে এ, এই যে অ্যানুইটি অর ইনস্টলমেন্ট এটা সমান হোয়াট, অ্যানুইটি অর ইনস্টলমেন্ট এটা সমান হোয়াট। এখন আমরা এখান থেকে এর মানটা আমরা ডিটারমিন করব, এখান থেকে আমরা এর মানটা ডিটারমিন করব। এখন এর মানটা যে বের করব আমি কিভাবে বুঝবো যে অঙ্কটা আমার অ্যানুইটি? তা আমরা আগেও বলেছিলাম, যদি প্রশ্নে ইচ এভরি ইকুয়াল ইনস্টলমেন্ট ডিপোজিট শুড বি মেড এই কথাগুলা বলা থাকে তাহলে আমরা বুঝবো যে অঙ্কটা অ্যানুইটি। তাহলে এখানে দেখো, এই ব্যাংক গ্রান্ট ইউ টাকা 3,50,000 টু বাই এ কার at 15% interest rate per annum and repayable at the end of each বা every end of every period over the next, এখানে 6 হবে, over the 6 years। তাহলে এখন এখানে দেখো এভরি বলা হয়েছে যার কারণে অঙ্কটা অ্যানুইটি। তারপরে গ্রান্টেড লোন, লোনের অ্যামাউন্ট অলওয়েজ প্রেজেন্ট ভ্যালু হয়, আর সেই ক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্ট ভ্যালু সূত্রে অ্যাপ্লাই করতে হয়, তাই আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রে অ্যাপ্লাই করব। আর কিস্তিটা বছরের শুরুতে না শেষে ও বলা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ এভরি পিরিয়ড ওভার দ্য নেক্সট 6 ইয়ার্স, এখানে 3 না এটা 6 ইয়ার্স। তাহলে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি তখন আমরা কি করব, আমরা লিখব প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি ইকুয়াল টু এ ইনটু প্রেজেন্ট ভ্যালুর সূত্র 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস আই ডিভাইড বাই এম হোল পাওয়ার n ইনটু m হোল ডিভাইড বাই i ডিভাইড বাই m। এখন এখানে আমরা এর মান ব্যতীত অন্য সকল মান আমরা এখানে পুট করব, এর মানটা ব্যতীত অন্য সকল মান আমরা বসাবো। তাহলে প্রেজেন্ট ভ্যালু 3,50,000 এর মান আমরা বের করে আনবো, 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস i সমান 0.15 ব্র্যাকেট
ডিভাইড বাই 4 হোল পাওয়ার মাইনাস 6 ইন্টু 4, কারণ n সমান 6। আমার এখানে 3 বলা আছে, তো এটা আসলে 6 হবে। সো আমরা যখন এরপরে ডিভাইডেড বাই 0.15 ভাগ 4, এখন আমরা এখানে ক্যালকুলেশন করলাম যে 1 মাইনাস 1 প্লাস 0.0375, এই যে 0.15 কে 4 দ্বারা ভাগ করলে 0.0375 ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার 4 6 24, সো মাইনাস 24 ডিভাইড বাই 0.0375। দেন এখন এটার মানগুলো আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে আমরা এই মানগুলো ক্যালকুলেশন করলাম। এরপরে এখানে আসলো 3,50,000 ইকুয়াল টু a ইন্টু 15.6453। এখন a ইন্টু 15.6453 কে আমরা বাম সাইডে নিয়ে গেলাম, a ইন্টু 15.6453, আর 3,50,000 কে আমরা ডান সাইডে নিয়ে গেলাম, কারণ আমরা এর মান বের করবো, এই কারণে আমরা এই চেঞ্জটুকু করলাম, সাইড চেঞ্জ করে নিলাম। এতে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। সো a ইকুয়াল টু 3,50,000 ডিভাইড বাই 15.6453, তুমি ভাগ করো, ক্যালকুলেশন করলে 22,371 টাকা আমাদের কিস্তি বের হবে। তো আশা করি আমরা এই কিস্তিটা নির্ণয় করতে পারবো। এই জাতীয় আরো অঙ্ক তোমাদের জন্য আমি আনবো আমার পরবর্তী লেকচারগুলোতে। তো আশা করি তোমরা টাইম ভ্যালু অফ মানির ফাংশনগুলা বুঝতে পেরেছো। সো তোমাদের এখন যেটা কাজ হবে, তোমরা এই ক্যাটাগরির অঙ্কগুলো দেখবে আর আমার এই ভিডিওটা বারবার দেখবে। তাতে তুমি প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, অ্যানুইটি ডিউ এটা বুঝতে পারবা যে কিভাবে একটা অঙ্ক দেখে তুমি জাজ করবা এই অঙ্কটা অ্যানুইটি এবং সেটা অর্ডিনারি এবং অ্যানুইটি ডিউ, এটা আমরা আগে জাজ করে নিতে হবে। তো সেটার জন্য কিভাবে এটা নির্ণয় করতে হয়, এই ভিডিও দেখলে তুমি বারবার দেখলে তুমি বুঝতে পারবা যে কিভাবে একটা অঙ্ক, একটা প্রশ্ন দেখে আমরা বুঝবো যে অঙ্কটা অ্যানুইটি এবং সেটা অর্ডিনারি অ্যানুইটি বা অ্যানুইটি ডিউ। এই কারণে তুমি এই ভিডিওটা বারবার দেখবে। তো আমার পরবর্তী লেকচারগুলা পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সো আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী ভিডিওগুলা সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন এটা প্রেস করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, তারা যাতে সবাই উপকৃত হয় তার জন্য এটা বেশি বেশি করে শেয়ার করো। তো পরবর্তী ক্লাসে তোমাদের টাইম ভ্যালু অফ মানির আরো অঙ্ক নিয়ে আমি আসব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।